কোনো ভালো হয় না বা প্যারালাইসিসে মানুষ আক্রান্ত হলে অভিশাপ দিয়েছে বা অপসংস্কৃতি যে অপকথা আমাদের সমাজে প্রচলিত এটা নেই বললেই চলে। এখন অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, এখন প্রায় রোগীদের ভিতরেও সচেতনতা চলে আসছে। এর মূল কারণ হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি এবং চিকিৎসা বিজ্ঞানের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের কারণে আমরা বিভিন্ন ডাইমেনশনাল ট্রিটমেন্ট দেওয়ার কারণে, বিভিন্ন ডাইমেনশনাল প্লাস রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম হওয়ার কারণে এবং চিকিৎসক আলাদা আলাদা থাকার কারণে দেখা যায় যে প্যারালাইসিসের মতো এত দুরারোগ্য রোগ বা ব্যাধি এখন কিন্তু প্রায় আমাদের নিয়ন্ত্রণের ভিতরে এবং প্রায় বেশিরভাগ রোগী কিন্তু ভালো হয়ে যাচ্ছে বা পুনর্বাসিত হচ্ছে। প্যারালাইসিস হলে যেটা হয়, প্যারালাইসিসের অনেক কারণ আছে। আমাদের স্যার আজকে উপস্থিত আছে, স্যারের নিয়ে ডিটেলস বলবে কারণগুলো। তো আমি যে নিয়ে কাজ করি বেসিক্যালি প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন, ট্রিটমেন্ট প্রসিডিউর বা ট্রিটমেন্টের বিভিন্ন লেটেস্ট পদ্ধতিগুলো নিয়ে আমরা কাজ করি। যেহেতু ডিপিআরসি হসপিটালটাও আমাদের কিন্তু এই রিহ্যাবিলিটেশন হসপিটাল বা পুনর্বাসন সেন্টার। তো অনেক কারণ আছে, তার ভিতরে আমাদের যে রোগীগুলো আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি ডিপিআরসিতে আমরা, সেটা হচ্ছে পোস্ট আপনার সিভিটি, যেটা হচ্ছে সেরেব্রোভাস্কুলার ডিজিজ বা স্ট্রোক জনিত প্যারালাইসিসের রোগী, রোড অ্যাক্সিডেন্ট জনিত প্যারালাইসিসের রোগী, তারপরে আপনার বিভিন্ন নার্ভাস সিস্টেম ডিসঅর্ডারের প্যারালাইসিসের রোগী আমরা পেয়ে থাকি। যেমন আমি আজকেও একটা লিখেছি বাংলাদেশ প্রতিদিনে, বেলস পলসি বা মুখে বেঁকে যাওয়া, এটাও এক প্রকার প্যারালাইসিস। হঠাৎ মুখ বেঁকে যায় এবং এটা যদি কোনো ইয়াং কোনো সাজেস কোনো মহিলার হয়, এটা আরো খুবই মানে ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, সে ভয় পেয়ে যাবে। কারণ একটা মেয়ে যদি হঠাৎ মুখ বেঁকে যায় দেখতে কেমন দেখা যাবে। তো এইটা নিয়ে আমি আজকে লিখেছি। প্লাস অনেক কারণে প্যারালাইসিস হতে পারে, যেমন স্যার এন্ডোক্রাইন নিয়ে কাজ করে, ডায়াবেটিস জনিত প্যারালাইসিসের রোগী বা শারীরিক অবসাদ বা পক্ষাঘাত রোগী সারা বিশ্বে বেড়ে চলছে এবং প্রতিনিয়ত বেড়ে চলছে। প্লাস আরও বিভিন্ন কারণে হতে পারে, কিছু ইনফেকশাস ডিজিজ থেকে হতে পারে, যেমন আপনার অন্যান্য কিছু নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার থেকে হতে পারে, জিবিএস থেকে হতে পারে, পোলিওমাইলাইটিস নাই বললে চলে, বাট আগে হতো, তা থেকে হয়ে থাকে। তো অনেক কারণে কিন্তু প্যারালাইসিস হতে পারে। মোটর নিউরন ডিজিজ আছে, আবার মাসেলস যেটা ডিজিজ আছে যেমন মায়োপ্যাথি বা ওগুলো আবার বিভিন্ন টাইপস আছে। তো আমরা ডিপিআরসিতে বেসিক্যালি যে রোগীগুলো নিয়ে বেশি কাজ করি ইয়াং প্যারালাইসিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার স্ট্রোক জনিত প্যারালাইসিস, আপনার স্পাইনাল কর্ড ইনজুরি প্যারালাইসিস এবং বাচ্চাদের ক্ষেত্রে সেরিব্রাল পলসি। প্রায় এই রোগীগুলো আমরা পুনর্বাসন বা ট্রিটমেন্ট নিয়ে আমরা বেশিরভাগ কাজ করে থাকি। জি, স্যারের কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনি ডায়াবেটিস, এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম নিয়ে কাজ করছেন দীর্ঘদিন, তো ডায়াবেটিস রোগীদের আসলে কি প্যারালাইসিস হওয়া সম্ভব কিনা, বা হলেও সেটা কেন হয়? ডায়াবেটিস একটা বিপাকজনিত রোগ। এটা মানে ইনসুলিন নামে একটা হরমোন যে আছে, এটা অগ্নাশয় থেকে নিঃসরিত হয়ে গ্লুকোজকে মেটাবলিজম করে, গ্লুকোজের সেলের মধ্যে ঢুকায়, এটা তার থেকে আমরা এনার্জি পাই। এই এনার্জিটা থেকে আমরা সব কাজকর্ম করতে পারি। কিন্তু এই ইনসুলিনের অভাবে তখন হয় কি, ব্লাড গ্লুকোজ বেড়ে যায় এবং সমস্ত বিপাকজনিত সেটা বিপাকে পড়ে যায়, যার পরে হয় কি দেখা যাচ্ছে কোলেস্ট্রলটা বেড়ে যায়। কোলেস্ট্রল বেড়ে গেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, তখন হয় কি ব্রেনে স্ট্রোক করতে পারে, হার্ট ব্লক হয়ে হার্ট স্ট্রোক করে হয়। আর ডায়াবেটিসটা একটা হলো কি এমন একটা রোগ, ইট ইনভলভস অল দ্য সিস্টেম অফ দি, সমস্ত শরীরের সব সিস্টেমকে ইনভলভ করে। আমরা বলে থাকি যে মাদার অফ অল ডিজিজ, ডায়াবেটিস। হ্যাঁ, ডায়াবেটিস ওই জন্য অনেক সময় বলা হয় ডায়াবেটিস হলো সব রোগের গুরু, এই রোগ দেওয়া হয় সব রোগ শুরু। সেই জন্য মানে ডায়াবেটিস আমাদের সম্বন্ধে এটা সাইলেন্ট কিলার ডিজিজ। আমরা অনেকেই জানি না যে আমাদের মোর দ্যান 50% রোগীর ডায়াবেটিস আছে। এই ডায়াবেটিস একটা স্ট্রোক করে, এটা অন্যান্য স্বাভাবিক লোকের চেয়ে মানে প্রায় 5 থেকে 20 গুণ বেশি এই স্ট্রোক করার প্রবণতা থাকে। স্ট্রোক করলেই তখন হয় দেখা যাচ্ছে যে কারো বিভিন্ন ধরনের সেরিব্রাল স্ট্রোকটা হেমিপ্লেজিয়া হয়, কারো মানে উইকনেস থাকে, কারো বেলস পলসি হয়, যে ডক্টর শফিউল্লাহ বললেন যে বেলস পলসি হয়। এটা বিভিন্ন ধরনের স্ট্রোক হয়ে যেতে পারে। এই জন্য আমাদের ডায়াবেটিসটা আগে মানে এটা জানতে হবে, এটাকে কন্ট্রোল করতে হবে। এটা যদি কন্ট্রোল না করি দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্নভাবে ডায়াবেটিস থেকে বিভিন্ন ধরনের স্ট্রোক হচ্ছে এবং এটা একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছে স্ট্রোক করার ক্ষেত্র। মানে এটা হাইপার কোয়াগুলেটিভ স্টেট বলা হয়, বডির যে মানে একটা রক্ত জমাট বাঁধার প্রবণতাকে বাড়াইয়া দেয়। এবং এটা এই ডায়াবেটিসটা এমন একটা রোগ,
এটাতে বডির ইমিউনিটি থাকে না, কম, যে কোনো ইনফেকশাস ডিজিজকে মানে সহজভাবেই এটা প্রিসিপিটেট করে, যে কোনো ইনফেকশন ধরে অ্যাটাক করে আর কি। জি জি, শফিউল্লাহ প্রধান, আপনার কাছে প্রশ্ন থাকবে যে আপনারা দীর্ঘদিন স্ট্রোক জনিত প্যারালাইসিস চিকিৎসা করে আসছেন, তো স্ট্রোক আসলে যখন হচ্ছে তার কয়দিন পর থেকে আমরা রিহ্যাবিলিটেশনে যাব, বা এটা কতদিন সময় লাগতে পারে প্যারালাইসিসটা সুস্থ হবার জন্য? অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এই 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 জিনিসটা বাংলাদেশে একটু প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে স্ট্রোক রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্টে, যেটা ইমার্জেন্সি ম্যানেজমেন্টগুলো সাধারণত একটা রোগী সাজের যদি গ্রামে হলো হঠাৎ স্ট্রোক, যেটা হয় হেমোরেজিক অথবা ইসকেমিক, যা কিছু হোক না কেন, সে হয়তো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট তার প্রয়োজন হয়। তো ইমার্জেন্সি ম্যানেজমেন্টগুলো দেখা যায় বাংলাদেশে হয়তো আমরা থানা হেলথ কমপ্লেক্স বা জেলা হেলথ কমপ্লেক্স যে হসপিটালগুলো আছে অথবা মেডিকেল কলেজ হসপিটালগুলোতে ম্যানেজমেন্ট করা হয়। করার পরপরই যেটা হচ্ছে এখনো এটা রিহ্যাবিলিটেশন নিয়ে বড় আকারে ল্যাকিংস আছে, যে আমাদের এখনো মূল টার্গেট থাকে রুগীকে আগে, যেটা হচ্ছে রুগী যেন মারা না যায়, তাকে মানে যেটা তার লাইফটা সেভ করা, এই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। থাকার পরে যেটা হয়, যেটা এটা তো হলো যে রুগী বেঁচে থাকলো ভালো, আর যে বেঁচে না গেল সে তো মারাই গেল। যে রুগীগুলো বেঁচে থাকলো, এই রুগীগুলোকে কিন্তু ইমিডিয়েট, আমরা বলি অ্যাট দ্য ডে অফ স্ট্রোক, বা যেদিনই সে পক্ষাঘাতগ্রস্ত বা এই জাতীয় স্ট্রোকজনিত সমস্যা পড়ে গেল, ওই দিন থেকেই তাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টে চলে যেতে হবে। এবং উন্নত বিশ্বে কিন্তু এই জিনিসগুলো ওই দিন থেকেই করা শুরু হয়। এখন আমাদের দেশে যে প্রবলেমটা হচ্ছে, আপনার এখনও রুট লেভেলে ওইভাবে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম চালু করা সম্ভব হয়নি। বাট আমাদের যে যেমন এই যে বিভাগীয় শহরগুলা, যেমন ঢাকা বলেন বা চট্টগ্রাম বলেন বা সিলেট, বড় বড় শহরগুলোতে মোটামুটি চালু হয়েছে। যদিও আগের থেকে এখন আমাদের এই প্রোগ্রামগুলো অনেক আপডেটেড, অনেক আপনার দ্রুত ম্যানেজমেন্ট করা হচ্ছে, বিকজ এই সেক্টরে বা এই রোগীগুলো নিয়ে কাজ করা ডাক্তার বা চিকিৎসকেরও কিন্তু আগে স্বল্পতা ছিল, যেটা এখন কিন্তু অনেকাংশেই ম্যানেজমেন্ট করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে স্ট্রোকের রোগীরা আইসিইউতে অ্যাডমিটেড থাকে, তো সেই ক্ষেত্রে কখন থেকে শুরু করবে? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে যেই দিন সে প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত আক্রান্ত হলো, সেটা আইসিইউতে থাকুক অথবা সে কনশাস থাকুক বা আনকনশাস থাকুক, ওই দিন থেকে তাকে রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপির চিকিৎসার শরণাপন্ন হতে হবে, এবং ওই দিন থেকেই তাকে এই চিকিৎসাগুলো চালাতে হবে। এখন স্টাডি অনেক আপডেটেড, আপনার উন্নত বিশ্বে যে স্টাডি পাওয়া গিয়েছে, যে রোগী আইসিইউতে আছে তাকে যদি রিহ্যাবিলিটেশন বা থেরাপি চিকিৎসা চালু করা হয়, এবং যে রোগী আইসিইউতে আছে, এক রোগীকে যদি আপনি রিহ্যাবিলিটেশন চালু করেন আরেকটাকে না করেন, তাহলে যে রোগী আপনার রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম চালু হলো, সে কিন্তু কনসাসনেস লেভেল দ্রুত ইমপ্রুভ হবে আরেক রোগীর তুলনায়। তাহলে আমাদের যেটা বোঝা যায় যে আমরা যত দ্রুত সম্ভব এই চিকিৎসাটা চালু করা যাবে, ততই রোগীদের জন্য ভালো। তবে হ্যাঁ, এটা প্রসিডিউরটার ভিন্ন রকম, একজন চিকিৎসকই নির্ধারণ করবে সে কি টাইপের থেরাপি দিবে বা কি কি প্রসিডিউরে যাবে। কারণ হচ্ছে অনেকের ধারণা যে থেরাপি মানেই হচ্ছে ব্যায়াম করানো, থেরাপি মানে হচ্ছে শেক দেওয়া বা এই জাতীয় জিনিস, এবং অনেকে থেরাপি চিকিৎসাটাকে নিয়ে গিয়েছে যে একটা মেশিনের উপরে, এবং সাধারণ পিপল এবং কিছু আমি বলবো সামাজিক খারাপ ব্যবসায়ী লোক আছে যারা কিছু মেশিন কিনে এনে সেল করে বলতেছে দিস ইজ ফিজিওথেরাপি, এবং এই মেশিনটাই নাকি ফিজিওথেরাপি, এটাই নাকি থেরাপি দেয়, সকল রোগের নাকি সে চিকিৎসক। তাহলে তো সরকার রাষ্ট্রীয়ভাবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠানে ফিজিওথেরাপি ডিগ্রি দেয় ঢাকা ইউনিভার্সিটি, এসব ডাক্তার তৈরি করার কোনো দরকার ছিল না, বা বিভিন্ন রিহ্যাবিলিটেশন বিভিন্ন স্পেশালিস্টের প্রয়োজন ছিল না। এই জিনিসটা আমাদের সচেতন হতে হবে। অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে থেরাপি চালু করতে হবে। সে অ্যাসেস করে দেখবে। এখন স্টেজ বিভিন্ন রকম থাকে, যখন অ্যাকিউট অ্যাটাক হয় রোগী ফ্ল্যাসিড থাকে, টোটালি সকল মাসেলস একেবারে ফ্ল্যাসিড প্যারালাইসিস, এটা স্যার আমার চেয়ে আরও ভালো বলতে পারবে। তো তখন দেখা যায় তার সিস্টেমগুলো টোটালি অকেজো থাকে, তার ভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম অকেজো থাকে, তার নার্ভাস সিস্টেম অকেজো থাকে, তার রেসপিরেটরি সিস্টেম অকেজো থাকে। এই সিস্টেমগুলোকে বাই থেরাপির মাধ্যমে আমরা চালু রাখি। এখন চালু রাখতে গেলে কোন সিস্টেমে কিভাবে থেরাপি দিতে হবে, তারপরে আপনার চেস্টের কি থেরাপি হবে, বিভিন্ন মোবিলাইজিং এক্সারসাইজগুলো কি হবে, এটা তো আসলে একজন ডাক্তার বা একজন এই সাবজেক্টে প্রশিক্ষিত লোক ছাড়া আসলে কারো দ্বারা করা সম্ভব না। জি, যে প্রশ্নটা ছিল যে স্ট্রোকের প্যারালাইসিস সুস্থ হওয়ার জন্য বা সম্পূর্ণরূপে সে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য কতদিন সময় লাগতে পারে? এটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা অনুযায়ী। এখন স্ট্রোক বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন আপনার যদি খুব ম্যাসিভ হয়, আমার ডাটা আমি যেটা পেয়েছি যে আমরা যে ইসকেমিক স্ট্রোকগুলা হেমোরেজিক স্ট্রোকের চেয়ে বেটার রেজাল্ট আসছে। মানে যে রোগীগুলা আপনার রক্তক্ষরণ হয়েছে তাদের রেজাল্ট একটু খারাপ হয় বেশিরভাগ ক্ষেত্রে, আর
এটাতে এক্সটেন্সিভ একটু বেশি থাকে, বেশি ব্রেনের বেশি অংশ অকুপাই করে হিমোরেজিকটা। আর যেটা ইসকেমিক অ্যাটাক হয়, দেখা গেছে যে সে রাত্রে শুয়ে আছে, পরের দিনে দেখা যায় এক হাত এক পা তার প্যারালাইসিস হয়ে আছে, ঘুমের মধ্যে হতে পারে। এটা হতে পারে। আর যেটা হিমোরেজিক স্ট্রোক, সেটা হয়তো যে রোড অ্যাক্সিডেন্ট বারবার হচ্ছে, হয়তো কয়েকবার হলে 2 বা 3 বার হয়ে গিয়েছে। তো এই রোগীগুলো যদি আমরা যখন ভর্তি করি, আমরা রিহ্যাবিলিটেশনে যাই, গেলে যেটা বোঝা যায় বাস্তবতা ভিন্ন। এই রোগী কিন্তু চুরি করে মিষ্টি খায় এবং পারলে হাসপাতালে বসে সিগারেট খাবে। তো এই জিনিসগুলো কিন্তু হয়। এই জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জনসচেতনতা এবং রোগীদের সচেতনতা, রোগীর ফ্যামিলির সচেতনতা। কারণ একটা রোগী হাঁটতে পারে না, তাকে হয়তো আমরা মোটামুটি থেরাপি দিলে মোটামুটি ইমপ্রুভ হয়, কিন্তু সে বাইরে গিয়ে এই জাতীয় জিনিসগুলো আবার সে কোথায় থেকে পায়। তো এটা হচ্ছে অবশ্যই ফ্যামিলি কোনো সদস্য এনে দেয় বা বিভিন্নভাবে করে। তো এই জিনিসগুলো রোগীকেও আরও সচেতন হতে হবে। রিকারেন্ট জিনিসটাও হয়, মানে দেখেন সচেতনতার কত অভাব। সে একবার তো স্ট্রোক করে সে তো এক প্রকার মৃত্যুর কাছ থেকে ফিরে আসলো, তারপরেও সে একই কাজগুলো আবার করে, যেটা স্যার বললো যে যেই কারণে আপনার স্ট্রোকগুলো হয়, অতিরিক্ত উত্তেজিত হওয়া, মানে ঠিকমতো না ঘুমানো, আপনার এই তামাক জাতীয় দ্রব্য ব্যবহার, তার যে ডায়াবেটিস আনকন্ট্রোল যেগুলো হচ্ছে, এই প্রেশার আনকন্ট্রোল রোগীরা কিন্তু অনেক ক্ষেত্রেই, সব রোগীর কথা বলবো না, প্রায় রিকারেন্ট রোগী যেগুলো হয়, আমরা প্রায় এই জাতীয় রিস্ক ফ্যাক্টরগুলো বারবার আসে এবং হ্যাঁ, রোগী হয়তো কিছুদিন ইমপ্রুভ হলে দেখা যায় আবার কিন্তু স্ট্রোক করে, সে ভুলে যায় এবং তার কিছুটা আমি মনে করবো সে অনেক সময় ইচ্ছা করেও করে, গাফিলতি বা সে এটাকে ওইভাবে নেয় না আর কি, যে তার আবার স্ট্রোক করলে সে মারাও যেতে পারে। এটা কিন্তু তার ওইভাবে পারসেপশন খুবই কম কাজ করে। আর স্ট্রোকের পেশেন্টদের আমরা দেখি যে বাসায় আসার পর তারা এক প্রকার বিছানায় শয্যাশায়ী হয়ে যায় এবং তারা তাদের দৈনন্দিন কাজকর্মগুলো থেকেও আসলে বঞ্চিত, এবং তাদেরকে দেখাশোনা করার জন্য একটা ফ্যামিলি মেম্বার অকুপাই থাকে। তো এই পেশেন্টগুলোকে কি হসপিটালাইজড করে ট্রিটমেন্ট করার প্রয়োজন, নাকি বাসায় ট্রিটমেন্ট সম্ভব? মানে আসলে কিভাবে তাড়াতাড়ি সুস্থ হওয়া সম্ভব? আমরা যদি আসলে উন্নত বিশ্বের দিকে তাকাই, তারা তো এই জিনিসগুলা তারা আরো আগেই, মানে তাদের ওই সকল দেশে সাজেজ আমেরিকা, কানাডা বা অস্ট্রেলিয়া, যে সকল উন্নত দেশ বা ইউরোপ, তারা কিন্তু এই সকল ডিসেবিলিটি বা স্ট্রোকজনিত প্যারালাইসিসের রিহ্যাবিলিটেশন তারা অনেক আগে কয়েক বছর যুগ ধরে করে আসছে। তো ওখানে যে জিনিসগুলো তাদের ডেভেলপ, নাম্বার 1 হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এখানে অনেকগুলা বিভিন্ন স্পেশালিস্টের সমন্বয় থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার সেখানে আপনার অবকাঠামোগত হসপিটাল থাকতে হবে, মানে আপনার স্ট্রোক রিহ্যাবিলিটেশন কোনো জেনারেল হসপিটালে করা কখনো সম্ভব না, বাস্তবতা ভিন্ন। কারণ তার জন্য যেই সকল অবকাঠামো দরকার, যে সকল ইকুইপমেন্ট দরকার, যে সকল মেডিকেল স্পেশালিস্ট দরকার, রিহ্যাবিলিটেশন নার্স প্রয়োজন, ওয়ার্ড বয় প্রয়োজন, মানে যারা এগুলো নিয়েই কাজ করে। তো এইটা একটা বিশাল ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বলছেন যে এটা হসপিটালে চিকিৎসা নিবে না বাসায় নিবে। মেডিকেল যে বেসিক ম্যানেজমেন্টটা করা হয়, যেটা স্টেবিলিটির জন্য, যেটা স্যার বলছিল যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলার জন্য অবশ্যই তাকে বেসিক যে জেনারেল হসপিটাল বা যে কোনো বিশেষায়িত হসপিটাল ম্যানেজমেন্টগুলো করে দেয় প্রাথমিক। বাট যদি তাকে আপনি রিহ্যাবিলিটেট করতে চান, যে স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে আছে, তাকে রিহ্যাবিলিটেশন হসপিটালে শরণাপন্ন হতে হবে এবং প্রয়োজনে সেক্ষেত্রে অ্যাসেসমেন্ট করে তাকে কয়েক মাস বা কিছুদিন থেকে এই চিকিৎসাগুলো চালিয়ে গিয়ে পরবর্তীতে প্রয়োজনে সেন্টার বেসড এসে থেরাপি চালিয়ে যেতে হবে। এটা বাসায় কখনো করা উচিত না এবং সম্ভব না। যে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে এসে আপনাদের কাছে ফিরে আসছি। হ্যালো, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমি মহিউদ্দিন আল মাহমুদ, রায়ের বাজার বাংলা শহর থেকে বলছিলাম। জি মহিউদ্দিন, বলুন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আমার আম্মা গত 2 দিন আগে মানে একটু ভারী জিনিস, কলসি। জি দর্শক, আমরা বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, বলুন। ওটা নিতে চাই, একটু কোমরে টান পড়ছে আর কি। তো আমি এক্সরে করেছিলাম, এক্সরে রিপোর্টটা ভালো আসছে আর কি। তো এখন উনি এক জায়গায় বসতে গেলে, উঠতে গেলে টান করে, আবার বসতে গেলে খুব টান পায় ওই জায়গাটায় আর কি। এখন এই মুহূর্তে কি করতে পারি আমি? ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। এটা প্রায় আমরা এই জাতীয় রোগী পেয়ে থাকি, যেটা ইনজুরি হয় বিভিন্ন কারণে। কলসি যখন উঠায়, বাংলাদেশের সবাই, মানে যে কোনো একটা গ্রাম থেকে শহর পর্যন্ত সবাই কিন্তু সামনে ঝুঁকে কলসিকে টান দেয়, যেটা আমরা বলি ফরওয়ার্ড বেন্ডিং বা ফ্লেকশন টাইপ স্পাইনাল মুভমেন্টে। মানে স্পাইন সামনে বেন্ডিং মানে হচ্ছে ফ্লেকশন।
ফ্লেকশন যখন করে সে যখন কলসি কেউ টান দেয় তাহলে কিন্তু মেরুদণ্ডে ইনজুরি হতে পারে। সেটা হচ্ছে যদি দীর্ঘদিন সে কোমর ব্যথা ভুগে থাকে, হালকা হালকা ডিস্ক প্রলাপস হতে পারে, তার পিছনে আপনার লিগামেন্ট স্প্রেন হতে পারে, ছিঁড়ে যেতে পারে, ইনজুরি হতে পারে, অনেক কারণ হতে পারে। তো দর্শক এখন যেটা ওনাকে রেস্টে থাকতে হবে, কিছুদিন রেস্টে থেকে প্রয়োজনে কিছুদিন আপনার ব্যথানাশক মলম বা অন্য কোনো মেজার নিয়ে বা কোনো ডাক্তার দেখিয়ে কিছু ওষুধ খেয়ে ম্যানেজ করে দেখতে পারেন। না হলে পরবর্তীতে এটা কন্টিনিউ করলে আপনাকে বিশেষায়িত বিভিন্ন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে প্রয়োজনে MRI করে দেন ট্রিটমেন্টে যেতে হবে। এখন উনি কিছুদিন রেস্টে থাকুক, 7-8 দিন, আর কিছু ওষুধ খেতে পারে, ডাক্তার শরণাপন্ন হয়ে আশা করি এটা আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে। জি, আপনি বলছিলেন যে স্ট্রোক প্যারালাইসিসের পেশেন্টদের হসপিটালাইজড হয়ে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। সেক্ষেত্রে কত দিনের মতো সময় লাগতে পারে এই চিকিৎসায়? অবশ্যই একটা আপনি আগেও একটা কোশ্চেন করেছেন যে কত সময় লাগতে পারে, কতদিন লাগতে পারে। যেটা হচ্ছে প্রথমত আমরা রোগটা কি জাতীয়, মানে কি সমস্যা থেকে হয়েছে, হেমোরেজিক কিনা, ইসকেমিক কিনা, বা রোড অ্যাক্সিডেন্ট, স্যার যেমন বলছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ট্রমা কিনা, হেড ইনজুরি থেকে হতে পারে। তো অনেক অ্যাকর্ডিং টু কারণ অনুযায়ী তো একটা ইমপ্রুভমেন্ট আসবেই, এবং তার প্রাইমারি ম্যানেজমেন্ট কত দ্রুত করা হলো কিনা। অনেক সময় যদি ভিতরে হেমোরেজ মানে যদি ব্লাড ক্লট থাকে তাহলে কিন্তু ওখান থেকে আবার সার্জারি করে বের করে দিতে হয়। যদি কোনো কারণে সার্জারি নাও করা সম্ভব হয় সেই ক্ষেত্রে তার কেসটা একটু ডিফারেন্ট হয়ে দাঁড়াবে। সে হয়তো বেঁচে আছে, তার ক্ষেত্রে যে পরিমাণ আপনার সময় লাগবে রিহ্যাবিলিটেশন বা যার সার্জারি করে দেওয়া হলো তার জন্য আরো বেশি রেজাল্ট আসবে। তো এটা অ্যাকর্ডিং টু রোগীর আপনার কজ অফ প্যারালাইসিস সেটা আছে। পাশাপাশি কত দ্রুত সে আমাদের মতো চিকিৎসক বা স্পেশালিস্ট বা হসপিটালে হ্যাঁ দ্রুত আসলো। অনেক সময় রোগী আছে 5 বছর পর, সে হয়তো শুনেছে যে আরেকজন রোগী সে স্ট্রোক করার পর এখন হাঁটতে পারে, সে শুনে 5 বছর পরে আসলো। তো 5 বছর পরে যখন আমাদের কাছে আসে তখন তার একটা হচ্ছে স্ট্রোক জনিত তার যেই প্যারালাইসিস তো আছে, পাশাপাশি সেকেন্ডারি কমপ্লিকেশন এরাইজ করে, ডিফর্মিটিগুলো সে নিয়ে আসে, তখন তার ক্ষেত্রে আবার অনেক সময় লেগে যেতে পারে। যে একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়ে আসছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন লাইনে? জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক ফোনের আপনার টিভির ভলিউম কমিয়ে কথা বলতে হবে। জি, আমি স্যারের সাথে একটু কথা বলবো। জি, শুনতে পাচ্ছেন উনি, বলুন। আচ্ছা, হ্যালো। ওয়ালাইকুম স্যার, আমি চিটাং থেকে বলছি। জি ওয়ালাইকুম আসসালাম। আমার 2 পায়ে ব্যথা, হ্যাঁ, পা বলতে আমার হাঁটু নিয়ে নিচে। এখন সকালে ঘুম থেকে উঠলে পুরো শরীর ব্যথা, হাতে ব্যথা, এখন আমি মানে হাত পা একদম জ্বালানো, পুরো শরীর জ্বালা পড়া আছে আমার। পায়ে ব্যথাটা কিসের জন্য এটা একটু বলে দেন। দর্শক আপনার বয়স কত? উনি আমাকে ক্যালসিয়াম ওষুধ দিচ্ছে, আমি ক্যালসিয়াম ওষুধ খাচ্ছি। আপনার বয়স কত? আমার বয়স 45। আপনার কি ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নাই, কিন্তু ব্যথাটা পায়ে পা নিয়ে, মানে হাঁটু নিয়ে ফুলে যায়। আমি এখন বেল পরি তো পায়ে ওই যে মুদ্রার মতো গুলো পরি, কিন্তু পাটা ফুলে যায়, আমার নিচে একদম ফুলে যায়। আপনি কি এতদিন কোনো ডাক্তার দেখিয়েছেন এই পর্যন্ত? আমি জি ডাক্তার, আমি কি বলেছে ডাক্তার সাহেব, কি রোগ বলেছে? ক্যালসিয়াম খাচ্ছি আমি। না না, উনি তো ক্যালসিয়াম দিয়েছে চিকিৎসার জন্য, কিন্তু আপনাকে উনি বলেছে আমার মানে ওখানে এক ধরনের একটা ইয়ার মতো হয়েছে, তো এখন এই হাড় বেড়ে গেছে, হাড় ক্ষয়েছে বলছে। অস্টিওআর্থ্রাইটিস প্রবাবলি তার মানে অস্টিওআর্থ্রাইটিস থাকতে পারে। এই হাঁটুর জয়েন্টে সাধারণত দেখা যায় যে হাড় কিছু বাড়ে, কিছু ক্ষয় যাওয়া, এই সমস্ত হতে পারে, এটা পসিবিলিটি। তবু আমি মনে করি যে ওখানে মানে যে পাশাপাশি ভালো ফিজিশিয়ানকে বা ফিজিওথেরাপি বা ইয়াতে আছে অর্থোপেডিক্স যারা আছে এদেরকে দেখানো আমার মনে হয় যে তার সমীচীন হবে। জি, আমরা যে আলোচনায় ছিলাম যে স্ট্রোকের, আমি একটা জিনিস বলতে চাই যে স্ট্রোক এবং যে প্যারালাইসিস এটা পাশাপাশি, এবং এই ধরনের মানে যত দ্রুত চিকিৎসা করা তত মঙ্গল, সুনার দ্য বেটার। যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। কারণ হচ্ছে কি ব্রেনের স্ট্রোক করে যে 3 মিনিট থাকে, 3 মিনিটের পরে মানে প্যারালাইসিস ফরএভার। 3 মিনিটের পর হয়ে গেলে তখন আমরা স্ট্রোক করার পরে 3 মিনিট বা 5 মিনিট হয়ে গেলে, তখন আরো বেশি হয়ে গেলে, যত এক্সটেন্সিভ বেশি হবে তত বেশি প্যারালাইসিসের আকার বেশি খারাপ ধারণ করবে। এই জন্য আমি বলি সঙ্গে সঙ্গে
এই ধরনের চিকিৎসার শরণাপন্ন হওয়া দরকার। এবং আমাদের আরেকটা জিনিস আমি বলবো, যেটা পরে হয়তো খেয়াল থাকবে না, এই জিনিসটা যেখানে সেখানে ব্যাংকের ছাতার মতো, ওই যে ডাক্তার শফিউল্লাহ বললেন যে মেশিন কিনি, বলছে যে আমি ফিজিওথেরাপি দিই। কারণ হচ্ছে একটা ফিজিওথেরাপি একটা বড় মানে স্ট্রোকের বড় চিকিৎসা। কি হয়, তাদের মানে প্রেশার হওয়ার সম্ভাবনা, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, এরপরে তো তখন স্ট্রোক হওয়ার প্রবণতা থাকে। জি, স্ট্রোকের পরবর্তী সময়ে যার স্ট্রোক হয় তার পরিবারের সদস্যরা অনেক সময় কনফিউশনে থাকে যে আমি রোগীকে কোথায় নিয়ে যাব। আমার হসপিটাল থেকে সাধারণত 1 সপ্তাহের মধ্যেই ডিসচার্জ দিয়ে দেয় এই স্ট্রোকের পেশেন্টগুলোকে। তখন তারা একটা মানে দোলাচলে ভুগতে থাকেন যে আমি আসলে কি করব এই রোগীকে নিয়ে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এখন অনেক বেটার যে এখন তবুও কিছু হাসপাতাল বলে যে বাসায় গিয়ে ফিজিওথেরাপি দেন বা আপাতত নিয়ে গিয়ে আপনারা ব্যায়াম করান। আগে কিন্তু এই কথাটাও বলা হতো না, যে রোগী তো বেঁচে আছে, এটাই তো বিশাল ইম্পর্টেন্ট। কিন্তু আসলে এখানে আমি যেটা বলবো, যদি আপনি খেয়াল করেন, একটা মানুষ যদি স্ট্রোক হয়ে যায় বা প্যারালাইসিস হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি একটা ফ্যামিলিতে 5 জন সদস্য থাকে, সে যেই প্যারালাইসিস আক্রান্ত হলো না কেন, সে যদি মারা গেল তো মারা গেলই, সেটা অন্য কথা। কিন্তু যদি সে বেঁচে থাকে, তাহলে কিন্তু বাকি 4 জন সদস্যের উপরে সে একটা অভিশাপ নিয়ে আসবে। কারণ হচ্ছে তাকে রেগুলার গোসল করানো, তাকে খাওয়া দাওয়া দেওয়া হতে শুরু করে প্রত্যেকটা কাজের জন্য, এবং তাকে টয়লেটে নেওয়া, এই জন্য কিন্তু 2-3 জন লোক লাগবে। কারণ একটা লোক কিন্তু ইজিতে চাইলেই কিন্তু আপনি, যেহেতু সে প্যারালাইসিস, এটা করা সম্ভব হয় না, এবং ওই ফ্যামিলিটা একটা দুর্বিষহ লাইফে চলে যায়। তো যার কারণে আমাদের যেটা বলবো যে তাকে চিকিৎসাটা যত দ্রুত করতে হবে এবং তাকে প্রপার চিকিৎসা দিতে হবে, এবং তাকে ফেলে না রেখে, যেহেতু এই চিকিৎসা আধুনিক চিকিৎসা, এখন রিহ্যাবিলিটেশন এবং থেরাপি চিকিৎসার মাধ্যমে করা সম্ভব, এবং বাংলাদেশে এই জাতীয় অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে চিকিৎসা ব্যবস্থা। যত দ্রুত সম্ভব এই চিকিৎসা যত শরণাপন্ন হওয়া যায়, স্পেশালাইজড একটা ফিজিওথেরাপি হসপিটালে অ্যাডমিট করতে হবে, এবং তাতে কিন্তু রোগী সেলফ ডিপেন্ডেন্সি তার গ্রো। একজন দর্শক ফোন করেছেন সম্ভবত দুবাই থেকে, আমি ফোনটা নিয়ে আসছি। হ্যালো, আমরা দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক, আপনি আবার চেষ্টা করুন। জি, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে ফিজিওথেরাপি চিকিৎসার মানে এবং পদ্ধতি, এখানে বাংলাদেশে এখনো অনেক ল্যাকিংস আছে। ইভেন কি জনগণের ভিতরেও কিন্তু সচেতনতার অভাব আছে। জনগণ যেটা মনে করে যে বাসায় গিয়ে ফিজিওথেরাপি দিলেই হবে, বা একটা মেশিন কিনে গিয়ে ফিজিওথেরাপি, যেটা স্যার বলছিল যে অনেক সময় মেশিনের এখানে বিজনেস হচ্ছে আর কি, ফিজিওথেরাপি চিকিৎসার নাম দিয়ে। তো এতে কিন্তু রোগী প্রতারিত হচ্ছে, রোগী শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইকোনমিক্যালি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আপনি একটা মেশিন সেল করে দিল কোনো কোম্পানি বা কোনো লোক বা কোনো দোকানদার, সে এটা নিয়ে থেরাপি দিচ্ছে, এতে রোগীও ভালো হবে না, এবং এই যে মেশিনটা কিনলো, সে যে টাকা দিয়ে কিনলো, এতে সে ইকোনমিক্যালি আরও ক্ষতিগ্রস্ত হবে। এইটার জন্য দরকার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, এবং সেই জন্য অবকাঠামোগত হসপিটালের প্রয়োজন। সেটা যেমন রিহ্যাবিলিটেশন হসপিটাল, বিশেষায়িত বিভিন্ন যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে, স্ট্রোক রিহ্যাবিলিটেশন, এই সকল হসপিটাল এবং ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা কন্টিনিউ করতে হবে। ডিপিআরসি হসপিটালে আপনারা স্ট্রোক জনিত প্যারালাইসিস চিকিৎসার জন্য, আমরা জানি উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি আপনারা ব্যবহার করে থাকছেন। তো স্ট্রোক প্যারালাইসিসের চিকিৎসায় আপনারা কি থেরাপি ডিপিআরসি হসপিটালে দিয়ে থাকেন? আসলে আমরা যে রোগীগুলো রিহ্যাবিলিটেশন করি, সেটা দেখা যায় যে হয়তো 1 মাস আগে সে স্ট্রোক করেছিল, কনসাসনেস লেভেল ফিরে আসছে, বা কিছুটা সে বা সেমি কনসাস, অথবা 2 বছর পরে আমাদের কাছে আসে। এটা বিভিন্ন টাইপের। আর এর আগে আমি শুরুতেই বলছিলাম যে স্ট্রোকে তো বিভিন্ন কারণ আছে। আমাদের কাছে অনেক সময় স্ট্রোক জনিত প্যারালাইসিস ছাড়াও বিভিন্ন আপনার প্যারালাইসিস আসতে পারে, যেমন মুখ বেঁকে যাওয়া, এই সকল রোগী আসে। তারপর হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি থেকে প্যারালাইসিস, তা থেকে আসে। তো এই সকল রোগীগুলোর জন্য যে সকল রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দরকার এবং টিম ওয়ার্ক দরকার, আমাদের সেটা কিন্তু রিপিআরসিতে মোটামুটি আমরা সেটা করে থাকি। এখানে আমাদের অন্যান্য স্পেশালিস্টও কাজ করে, পাশাপাশি নিউরোলজিস্ট বা নিউরোসার্জন বা কার্ডিওলজিস্ট বা অন্যান্য অর্থোপেডিক সার্জন, এদেরও কিন্তু আমাদের গ্রুপ ওয়ার্কের প্রয়োজন হয়। আর পাশাপাশি আপনার যেটা বলছেন অবকাঠামোর ক্ষেত্রে, আসলে একটা জেনারেল হসপিটাল বেসিক্যালি তারা মেডিসিনের উপরে বেশিরভাগ ট্রিটমেন্ট দিয়ে থাকে বা অপারেশনের ট্রিটমেন্ট দিয়ে থাকে। বাট আমরা যেটা হচ্ছে, আমাদের এখানে বিভিন্ন ইকুইপমেন্টের প্রয়োজন হয় রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে। যেমন আমাদের বিভিন্ন নার্ভ স্টিমুলেটর প্রয়োজন হতে পারে, আমাদের হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডের প্রয়োজন হতে পারে, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মেশিনের প্রয়োজন হতে পারে, আমাদের বিভিন্ন যেমন গেইট ট্রেনিংয়ের জন্য, মানে হাঁটার ট্রেনিংয়ের জন্য ওয়াকার হতে প্যারালাল বার বা বিভিন্ন স্টিয়ারিং
বিভিন্ন আমরা রিহ্যাব প্রোগ্রামের জন্য আমাদের কিন্তু এখানে স্পিচ থেরাপি একটা আছে। স্পিচ থেরাপির জন্য আলাদা স্পেশালিস্টের এবং ইকুইপমেন্টাল কিছু ব্যাপার এখানে প্রয়োজন হতে পারে। প্লাস আমরা রিহ্যাবিলিটেশনের জন্য বিভিন্ন অর্থোসিস এবং প্রস্থেসিস, এই দুইটা অ্যানাদার ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হতে পারে। অর্থোসিস এবং প্রস্থেসিস নিয়ে আপনার কাছে ফিরে আসবে, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? জি, আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলবো ডাক্তার সাহেবের সাথে। ওয়ালাইকুম আসসালাম, উনি শুনতে পাচ্ছেন, বলুন। জি, আমার ওয়াইফের ব্যাক বোনে একটু ব্যথা অনেক দিন ধরে, কিন্তু ব্যথাগুলো অনেক পেন কিলার খাওয়ানো হয়েছে কিন্তু ভালো হচ্ছে না। ওনার বয়স কত? ওনার বয়স 40+। আচ্ছা, ব্যথা কি ব্যাকবোনেই থাকে নাকি রেফার্ড হয়, পায়ে যায় বা পিঠে উপরে উঠে? উপরে নিচে যায় কিনা? ব্যাক বোনে মাঝে মধ্যে পায়েও ব্যথা হয়, পায়ের নিচে ব্যথা হয়। সকালবেলা ঘুম থেকে উঠলে একটু ইয়ে করতে হয়, বসে থাকতে হয়, তারপরে হাঁটতে পারে। আচ্ছা, ওনাকে কি ডাক্তার দেখিয়েছেন এই পর্যন্ত? জি জি, ডাক্তার দেখিয়েছিলাম। কি বলেছে, মানে ডাক্তার সাহেব কি সমস্যা বলেছে, কি রোগে আক্রান্ত? ওনার যে এমআরআই করা হয়েছিল, এমআরআই করার পরে বললো যে তেমন কোনো ব্যথা নাই, যখন ব্যথা হবে তখন একটু পেন কিলার জন্য একটু ট্রিটমেন্ট ওষুধ দিয়েছিল। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। আপনার প্রশ্নের উত্তরটি জেনে নিন। আসলে ব্যাক পেইনের তো অনেক কারণ, আমরা বলে থাকি বিভিন্ন কারণ আছে। ওনার এমআরআই করে কিছু পাইনি। হ্যাঁ, এখন তো ফিজিওথেরাপিরই মনে হয়, আমার মনে হয় যে একটা বড় চিকিৎসা হবে। অবশ্যই। যেটা হচ্ছে যদি এমআরআই আমরা সাধারণত পিএলআইডি পেয়ে থাকি বা অন্যান্য সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে কিনা এই জাতীয় কিছু দেখার জন্য ওটা আমরা দেখে থাকি। যদি না হয় তাহলে বুঝতে হবে ব্যাক মাসেলের কোনো প্রবলেম হতে পারে, এখানে বায়োমেকানিক্যাল প্রবলেম থাকতে পারে। যে মাসেলস, যেমন স্পাইনাল যে মাসেলসগুলো আছে, সেটা দেখা যায় অনেক সময় মহিলাদের যেটা হয়, তারা সামনে ঝুঁকে কাজ করে, বিভিন্ন কাজ করতে হয়, বা তার বিছানা যদি উঁচু নিচু হয় তখন মাসেলে স্পাজম হতে পারে। এক মাসেলের পাওয়ার বেশি থাকতে পারে, আরেক মাসেলে কম থাকতে পারে। এই যে ইমব্যালেন্স, যেটা আমরা বলি বায়োমেকানিক্যাল প্রবলেম, তো এ থেকেও কিন্তু ব্যাক পেইন হতে পারে। অনেক কারণ আছে। তো দর্শক, এই ক্ষেত্রে আপনাকে যদি সঠিকভাবে রিহ্যাবিলিটেশন এবং থেরাপি চিকিৎসা দেওয়া যায় চলে যাবে। তবে আপনি ওনার বিছানা যদি উঁচু নিচু হয়ে থাকে, ফোম জাজিম ব্যবহার করে থাকেন, কারেকশন করে নিতে হবে। ফোম এবং জাজিম বাদ দিয়ে যদি নর্মাল যে তোষক বা আপনার যদি কোনো মানে সারফেসটাকে আপনার সমান করে নিতে হবে, এবং সেটা অবশ্যই একটা তোষক বা একটা হালকা কোনো ম্যাট্রেস ইউজ করা যেতে পারে। দুটো বালিশ ব্যবহার করলে বাদ দিয়ে দিতে হবে। ওনার যদি অতিরিক্ত ওজন হয়ে থাকে সেটাকে আপনার ওজন কমিয়ে ফেলতে হবে। পাশাপাশি ওনার পারিবারিক কাজ, যেমন নিচে বসে যে কাজগুলো করে সেগুলো যেন উনি খুব টাইম বেশি দিয়ে না করে, যেমন 2-3 ঘন্টা একটানা না করে, একটু অবস্থান চেঞ্জ করে, এই যে পশ্চারাল কিছু এডুকেশন ওনাকে দিতে হবে। জি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এম এ মান্নান স্যার, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে স্ট্রোক প্রিভেনশনের জন্য বা স্ট্রোক জনিত প্যারালাইসিস থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি কি মেজার বা কি কি ব্যবস্থা নিতে পারি? খুব ভালো প্রশ্ন করছেন। আমাদের স্ট্রোক বা স্ট্রোক জনিত এই রোগগুলোকে কিভাবে আমরা এটা থেকে আমরা ভালো থাকবো আর কি, কিভাবে এটাকে প্রিভেন্ট করব। এটা মানে আমাদের ওই যে কারণগুলো আছে, এই কারণগুলো আমাদের নিয়ন্ত্রিত করতে হবে। যেমন যদি প্রেশার থাকে তাকে কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। তারপরে তার যদি কোলেস্ট্রল, হাইপার কোলেস্ট্রেমিয়া থাকে, কোলেস্ট্রলটাকে নর্মাল আনতেই হবে, কারণ কোলেস্ট্রল একটা কালপ্রিট জিনিস, যে জিনিসটাকে স্টক করার প্রবণতা বাড়ায়। এটা আমাদেরকে মানে একটা যখন 40 বছরের বয়স হয়ে যায় একটা লোকের, তখন আমরা ওই 40 বছরের পর থেকে বছরে অন্তত 2বার পরীক্ষা করা উচিত। এই আমার 2বার পরীক্ষা করা, কি কি পরীক্ষা, যেমন একটা তার ইসিজি করা, হার্টের কোনো সমস্যা আছে কিনা, হার্টের থেকেও আসতে পারে, ডায়াবেটিস একটা পরীক্ষা, তার মানে তাছাড়া কোলেস্টেরলের পরীক্ষা, লিপিড প্রোফাইল করা উচিত। এই সমস্ত অন্তত দিয়ে আমরা অনেকেই আমাদের দেশে যখনই স্ট্রোক হয়ে গেল তখন আবার দেখা গেল যে সে কোথায় যাবে এটাও অনেক পর্যন্ত জানে না। অনেকে দেখা যায় যে তার কবিরাজ